সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই প্যান্ডেমিক সময়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাকে এই অনলাইন ক্লাসে নির্বাচিত করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবধানে থাকবে। আমার সাবজেক্ট হলো বটানি, program honors 4th year course code 243005, name of course Limnology and Aquaculture. এটা হলো lecture number 2. Title of the lecture Distribution of Fresh Water. আমি হাসিনা রাকিবা বানু, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। প্রথম স্লাইডটিতে আমি আজকে যে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিম্নোলজি সিলেবাসের 2 নম্বর টপিক এটি, সেখান থেকে আজকে যে বিষয়গুলো পড়াবো সেটা আমি দ্বিতীয় স্লাইডে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে ওখান থেকে আমি ওয়াটার স্টকস, ক্লাসিফিকেশন অফ ইনল্যান্ড ওয়াটার, অরিজিন অ্যান্ড নেচার অফ অ্যাকোয়াটিক বডিজ, এবং তারপরে আমি লটিক ওয়াটার বডিজ থেকে রিভারের উপর আলোচনা করব। কাজে প্রথমে ওয়াটারের স্টকস তোমরা দেখতে পাচ্ছ, ভূজল, ইনল্যান্ড ওয়াটার, ভূ অভ্যন্তরের এবং ভূপৃষ্ঠের পানিকে একত্রে ভূজল বা ইনল্যান্ড ওয়াটার বলে। পৃথিবীর 1.4 বিলিয়ন ঘন কিলোমিটার মুক্ত পানির 97.6% সমুদ্রের পানি, অর্থাৎ লবণাক্ত পানি, এবং আর পৃথিবীর অবস্থানে বিরাজমান মোট 1.4 বিলিয়ন ঘন কিলোমিটার মুক্ত পানির মজুদকে আমরা বৈশ্বিক পানি ভান্ডার বা গ্লোবাল ওয়াটার স্টক বলছি। কাজেই এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে, ইনল্যান্ড ওয়াটারটা কি। ইনল্যান্ড ওয়াটার কি বলছে? ভূ অভ্যন্তরের পানি। ভূ অভ্যন্তর মানে মাটির নিচের পানি, যে বৃষ্টির পানি হোক বা আমাদের যে ভূপৃষ্ঠের উপরে যে পানি পড়ে বা পানি প্রবাহিত হয়, এই পানির অনেকটুকু পানি কিন্তু মাটি দ্বারা শোষিত হয়ে মাটির নিচে চলে যায়, হ্যাঁ, ভূ অভ্যন্তরে চলে যায়, যেটাকে ভূ অভ্যন্তরের পানি বলছে। এবং আর অন্য হলো ভূপৃষ্ঠের পানি। ভূপৃষ্ঠের পানি গত ক্লাসে আলোচনা করেছি, খাল, বিল, নদী, নালা, পুকুর, ডোবা ইত্যাদির পানি। তো এই দুটোই মিলে হলো ইনল্যান্ড ওয়াটার। আর বৈশ্বিক পানি ভান্ডার আমরা গ্লোবাল ওয়াটার স্টক বলছি। পৃথিবীর বিভিন্ন অবস্থানে যে পানি আছে, অর্থাৎ এই বিল, নদী, নালা, ডোবা, হ্রদ ইত্যাদির মধ্যে যে পানি আছে সেটা বলেছি যে 1.4 বিলিয়ন ঘন কিলোমিটার, এবং এই মজুদটাকেই বলা হচ্ছে বৈশ্বিক পানি ভান্ডার, গ্লোবাল ওয়াটার স্টক। এই গ্লোবাল ওয়াটার স্টক যে আমরা বলেছি, এখানে মাত্র 2.4% বা 35 মিলিয়ন ঘন কিলোমিটার হলো মিঠা পানি, হ্যাঁ। এবং এই পানিটাও যে সব আমরা ব্যবহার করতে পারি তা না। দেখা যায় যে এই পানিটা হিমবাহ হিসেবে সঞ্চিত আছে উত্তর ও দক্ষিণ মেরুতে, এবং গ্রিনল্যান্ডে হিমবাহ হিসেবে আছে। হিমবাহ হিসেবে থাকায় আমরা কিন্তু সেই পানিটা ব্যবহার করতে পারি না। এবং এই পুকুর, নদী, নালা, খাল, বিল এগুলিতে যে পানি মাত্র 0.01%-এরও কম পানি ব্যবহারযোগ্য আমরা ব্যবহার করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে ওয়াটার স্টকস এর একটা সারণী আমি দেখিয়েছি, বৈশ্বিক মিঠা পানির উৎস এবং মজুদ। বৈশ্বিক মিঠা পানির উৎস আসলে প্রধানত 4টা: নদী, হ্রদ, মৃত্তিকা, আর্দ্রতা, অগভীর ভূগর্ভস্থ জলস্তর, এই 4টি। অর্থাৎ অগভীর ভূগর্ভস্থ জলস্তর হচ্ছে আমরা ভূগর্ভস্থ পানি, যেটুকু অগভীর পানিটাই আমরা নলকূপ বা মোটরের সাহায্যে তুলতে পারি, নলকূপ দ্বারা, গভীর নলকূপ দ্বারা। অনেক গভীর পানি কিন্তু আমরা এখনো সেভাবে তোলা সম্ভব হয়নি, যে জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে অগভীর ভূগর্ভস্থ জলস্তর। সারণী থেকে আমরা দেখতে পাচ্ছি নদী, নালা, বহমান জলাশয়ে কি পরিমাণ পানি আছে। এটা ঘন কিলোমিটারে দেওয়া আছে, 1200 ঘন কিলোমিটার, শতকরা হাত ধরে 0.01%। নদী, নালা, বহমান জলাশয় যেটা লটিক জলাশয়,
মৃত্তিকা আর্দ্রতার মধ্যে আছে 0.0101%। হ্রদ পুকুর জলভাণ্ডার এগুলোতে আছে, আমি শতকরা হারটা বলছি, তোমরা স্লাইডে নিশ্চয়ই পরিমাণটাও দেখতে পাচ্ছ, 0.332। তুষার আচ্ছাদন, হিমবাহ, বরফখণ্ড ইত্যাদির মধ্যে আছে 28.450 শতকরা হার। ভূগর্ভস্থ পানিতে আছে 71.116 শতকরা হার। এবং পৃথিবীর মিঠা পানির পরিমাণ, তাহলে আমরা যদি মোট পরিমাণ ধরি তাহলে আমাদের 100% হলো। আমি এরপরে স্লাইডটিতে চলে যাব। এরপরে স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি পানির চাহিদা বৃদ্ধির প্রধান তিনটি কারণ এখানে দেখানো হয়েছে। যে আমরা জানি যে পানি অত্যাবশ্যকীয় উপাদান আমাদের জীবনে, পানি ছাড়া আমরা বাঁচতেই পারি না। ভূভাগের প্রায় 7 ভাগের 5 ভাগই পানি, এবং অধিকাংশ পানি সমুদ্রের পানি, লবণাক্ত পানি, এবং আমাদের ব্যবহার উপযোগী পানির পরিমাণ খুবই কম। এবং দিনে দিনে কিন্তু এই পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দিনে দিনে কেন এই পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এটা 3টি কারণ শনাক্ত করা হয়েছে। 3টি কারণ তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। জনসংখ্যা বৃদ্ধি, শিল্প কারখানার বিস্তার, কৃষি সেচের সম্প্রসারণ। জনসংখ্যা বৃদ্ধি, এটা একেবারে সহজভাবে বলা যায়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেশে তো আরো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, আমরা প্রতিদিন প্রতিজন আমাদের দৈনন্দিন কাজে পানির ব্যবহার করছি, সেই হিসেবে পানির চাহিদা বাড়ছে। আবার আরেকটা দিক যদি আমরা আরেকটা দিক যদি আমরা দেখি, সেখানে দেখা যায় যে এই যে অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত কর্মসংস্থান, অতিরিক্ত চাষাবাদ, ফসল উৎপাদন ইত্যাদি সবকিছু কিন্তু জড়িত হয়ে যাচ্ছে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজন হচ্ছে। কাজেই এভাবেও পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা দেখছি যে শিল্প কারখানার বিস্তার, বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে, নতুন নতুন শিল্প কারখানা হচ্ছে। আমি আগে বলেছি জনসংখ্যা বৃদ্ধির জন্য কর্মসংস্থান সৃষ্টি করা লাগছে, এবং বিভিন্ন জিনিসেরও প্রয়োজন হচ্ছে। সেই নিত্য প্রয়োজনীয় সহ বিভিন্ন আমাদের নিত্য ব্যবহার্য ইলেকট্রিক দ্রব্য সামগ্রী থেকে শুরু করে প্রায় সবকিছুই বেশি বেশি পরিমাণে উৎপন্ন হওয়া লাগছে, এবং বেশি পরিমাণে উৎপন্ন হওয়ার জন্য শিল্প কলকারখানার বিস্তার সাধন হচ্ছে, এবং এইভাবে শিল্প কারখানায় প্রচুর পরিমাণে পানি লাগছে, এবং পানির চাহিদা বৃদ্ধির এটাও একটা কারণ। তৃতীয়ত আমরা দেখছি কৃষি সেচের সম্প্রসারণ, যেটা জনসংখ্যার বৃদ্ধির মধ্যে আমি বলেছি যে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে হবে। অতিরিক্ত খাদ্য উৎপাদন করার জন্য, অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য কৃষি জমি চাষ করতে হবে। এবং আমরা জানি যে বছরের সব সময় বৃষ্টিপাত হয় না। যখন বৃষ্টিপাত হয় না বা অন্যান্য সময়ে বৃষ্টিপাত হলেও সেটা যদি অপ্রতুল হয়, কম হয়, সেক্ষেত্রে সেচে দেওয়ার প্রয়োজন হয়। এবং এই সেচের জন্য আমরা ভূ অভ্যন্তরের পানিটা গভীর নলকূপ বা মোটরের সাহায্যে তোলা হয়, এবং নদী বা কাছাকাছি পুকুর থেকে অনেক সময় টেনে আনা হয় মোটরের সাহায্যে, পাইপের সাহায্যে। যাই হোক, এই কৃষি সেচের সম্প্রসারণ হচ্ছে, সেজন্য পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে পানির উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও কি হচ্ছে, যে মিঠা পানি সর্বোচ্চ ব্যবহার কৃষিক্ষেত্রে হচ্ছে। এবং এই যে কৃষিক্ষেত্রে হচ্ছে বা অতিরিক্ত পানি লাগছে, এবং পানি ব্যবহারে কি লাগবে, পানি ব্যবহার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা লাগবে। পানি ব্যবহার নিয়ন্ত্রণের একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। এই সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হলে আমাদেরকে এই যে পানির ব্যবহারিক দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হলে 3টি বিষয়ের দিকে নজর দিতে হবে, যেটা আমি তোমাদের স্লাইডে উল্লেখ করেছি। এই 3টি বিষয় কি? ভূগর্ভস্থ পানির প্রধান ভূমিকা, অর্থাৎ এই ভূগর্ভস্থ পানিটা আমরা কি কি কাজে ব্যবহার করব, কিভাবে তুলব, কতখানি পানি তোলা লাগতে পারে বা ব্যবহার হতে পারে, সেই সম্পর্কে ভালোভাবে আমাদেরকে জানতে হবে। যেমন আমাদের দেশের ভূগর্ভস্থ পানি বাংলাদেশের উত্তর ও পশ্চিমে, উত্তরাঞ্চল অনেক শুষ্ক, জানো, সেখানে সেচের জন্য, কৃষি জমিতে চাষাবাদের জন্য নলকূপ দিয়ে পানি ওঠানো হয়ে থাকে, কৃষি সেচে দেওয়া হয়ে থাকে, যে কারণে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে, পানি ওঠানো যাচ্ছে না, এবং মরুকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলতে গেলে উত্তরাঞ্চলের দিকে।
কাজে যে সেচ দেওয়া হবে বা কি পরিমাণ পানি তোলা হবে, কিভাবে সেচ দিলে আমরা নিয়ন্ত্রিতভাবে পানির ব্যবহারটা করতে পারবো সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেটা ভূগর্ভস্থ পানির প্রধান ভূমিকাতে আলোচনা করলাম। এরপরে আছে প্লাবন ভূমিতে পানি সংরক্ষণ। প্লাবন ভূমি বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং দেখা যায় যে বন্যাও হয়ে থাকে। প্লাবন ভূমিগুলোতে এইসব পানি গিয়ে জমা হয় একটু নিচু প্লাবন ভূমিগুলোতে, এবং এখানে পানিগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি, পানি সংরক্ষিত রাখা যেতে পারে। এবং শুষ্ক মৌসুমে যখন বৃষ্টি হয় না তখন এখান থেকে পানি সেচ কাজে, কৃষি কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। কাজে প্লাবন ভূমিতে পানি সংরক্ষণ করে রাখা যেতে পারে, এটা একটা সুষ্ঠু ব্যবস্থাপনা হতে পারে। এবং তারপরে আছে তৃতীয়তে বন্যা প্লাবনে পাললিক সমৃদ্ধি ও মৃত্তিকা উন্নয়ন। হ্যাঁ, এটা হলো যে বর্ষাকালে ব্যাপক বৃষ্টিপাত এবং নদীর স্রোতের মাধ্যমে অনেক পলি প্লাবন ভূমিতে এসে জমা হয়। প্লাবন ভূমিতে জমা হয়ে প্লাবন ভূমির উর্বরতা বৃদ্ধি করে। আমরা জানি যে পলি পড়ে মানে পলিটা খুবই উর্বর, বিভিন্ন জায়গা থেকে এরা বিভিন্ন রাসায়নিক পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এগুলি বহন করে নিয়ে আসে, যার জন্য মাটিটা অনেক উর্বর থাকে। বিভিন্ন কৃষি জমিও যখন প্লাবিত হয় বন্যা দ্বারা, সেখান থেকে অনেক সার ইত্যাদি পরিবাহিত হয়ে আসে এবং এগুলোতে জমা হয়, নিচে তলানি হিসেবে জমা হয়, ভরাট হয়ে যায় এবং খুব উর্বর থাকে। এই উর্বর সমৃদ্ধ, পাললিক সমৃদ্ধ উর্বর মৃত্তিকা কিন্তু কৃষিকাজের জন্য খুবই উপযোগী, খুবই ভালো ফসল হয়, প্রচুর পরিমাণে ফসল হয়, উৎপাদন বৃদ্ধি পায়। কাজেই এইখানেও যদি আমরা কৃষিকাজের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারি, এই পাললিক সমৃদ্ধ মৃত্তিকায় ফসল উৎপাদনও যদি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলেও কিন্তু আমরা এই পানির সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারবো, আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে আমরা দক্ষ পানি ব্যবস্থাপনায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমি এর পরবর্তী ইয়েতে চলে যাব, পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ ইনল্যান্ড ওয়াটার। ক্লাসিফিকেশন অফ ইনল্যান্ড ওয়াটার মানে ভূভাগীয় জলাশয় শ্রেণী বিভাগ। ভূভাগীয় জলাশয় আমি একটু আগে পড়েছি যে ভূভাগের উপরে যে নদ, নদী, খাল, বিল, পুকুর, ডোবা ইত্যাদি আছে, এগুলোকে ভূভাগীয় জলাশয় বলে। এবং আরেকটা পানিও আছে, একটু আগেও আলোচনা করছি, যে কিছু পানি ভূ অভ্যন্তরের নিচে নেমে যায়, হ্যাঁ, সেটাকেও আমরা কিন্তু ভূগর্ভস্থ পানি বলবো। কাজে ভূজল সম্পদ যে বলবো ইনল্যান্ড ওয়াটার, এই ইনল্যান্ড ওয়াটার সম্পদ যে এর ক্লাসিফিকেশনে কিন্তু ভূগর্ভস্থ পানিটিও আসবে। তাহলে আসো আমরা এখন আমি ক্লাসিফিকেশনটা আলোচনা করছি তোমাদের সাথে, শ্রেণীবিন্যাসটা আলোচনা করছি। প্রথমে দেখো ভূজল সম্পদ বলেছি ইনল্যান্ড ওয়াটার, এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে, ভূগর্ভস্থ পানি, ভূপৃষ্ঠীয় পানি। ভূগর্ভস্থ পানি মানে আমি আগেই বলেছি যে যে পানিটা চুইয়ে মাটির নিচে চলে যায়, মাটির নিচে নেমে যায়, সেটাকে আমরা ভূগর্ভস্থ পানি বলি। এবং এই পানিটা আমরা কুয়া, ইদারা, নলকূপ দ্বারা তুলে থাকি। এটা তোমাদের বই থেকে ফটোকপি নিয়ে ছবি তুলে আমি এখানে স্লাইডটি তৈরি করেছি। এখানে একটা সামান্য হয়তো প্রিন্টিং মিস্টেক আছে, ইদা লেখা আছে, এটা আসলে ইদারা হবে, হ্যাঁ, কূপের মতো এই ধরনের খনন করা হয়। তাহলে কুয়া, ইদারা, নলকূপ এগুলো হলো ভূগর্ভস্থ পানি, এইগুলোর মাধ্যমে আমরা তুলে থাকি এবং ব্যবহার করে থাকি। এরপরে আছে ভূপৃষ্ঠ পানি। ভূপৃষ্ঠ পানি তো একটু আগে বলেছি, নদী, নালা, খাল, বিল, ডোবা, পুকুর ইত্যাদির পানি। এই পানিটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, প্রবাহিত জলাশয়, স্থির জলাশয়। প্রবাহিত জলাশয়কে বলে লটিক ওয়াটার বডি এবং স্থির জলাশয়কে বলে লেন্টিক ওয়াটার বডি। এখন লটিক ওয়াটার বডিটা কি, যে পানিটা সবসময় প্রবাহিত থাকবে, যেমন ঝর্ণা, নদী ইত্যাদি পানি, এগুলো উঁচু পর্বতে উৎপন্ন হয় এবং সেখান থেকে ঝর্ণা আকারে প্রথমে নির্গত হয়, তারপরে সেই পানিটা বিভিন্ন ভূপৃষ্ঠ দ্বারা পরিবাহিত হয়ে, ভূপৃষ্ঠের উপর দিয়ে পরিবাহিত হয়ে বিভিন্ন দেশ, ভূমি, আঁকাবাঁকা পথ, দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিয়ে অবশেষে সমুদ্রে পতিত হয়। এই যে প্রবাহিত হচ্ছে নদীর পানিটা, এটাকে প্রবাহিত পানি বলে, লটিক পানি। তাহলে লটিক পানি আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণা, প্রপাত, নদ নদী, মোহনা, এগুলোকে লটিক বা প্রবাহিত জলাশয় বলা হচ্ছে। এরপর আছে স্থির জলাশয়। স্থির জলাশয় অর্থাৎ লেন্টিক ওয়াটার বডিজ। লেন্টিক ওয়াটার বডিজকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, স্থায়ী
স্থির জলাশয়, অস্থায়ী স্থির জলাশয়। স্থায়ী স্থির জলাশয় হলো যেসব জলাশয়ের পানি বছরের সারা বছর পানি থাকবে, কখনো শুকিয়ে যাবে না, সেই ধরনের স্থির জলাশয়কে আমরা স্থায়ী স্থির জলাশয় বলবো। স্থির জলাশয় হলো এগুলোর পানি প্রবাহিত থাকবে না, যেমন পুকুর, ডোবা, খাল, বিল পানি, এগুলোর পানি প্রবাহিত থাকবে না, প্রবাহিত হবে না, স্থির থাকবে। আচ্ছা, তার স্থায়ী স্থির জলাশয়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক, কৃত্রিম, বিশেষ। প্রাকৃতিক হলো যেটা প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, মানুষ দ্বারা সৃষ্টি না, প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে। সেটা ভূমিকম্পের জন্য হোক, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য হোক, বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। সেগুলো কি? হ্রদ, হাওর, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে, এগুলোতে সারা বছর পানি থাকে এবং সেজন্য এগুলোকে স্থায়ী স্থির জলাশয় বলা হচ্ছে। এরপর আছে কৃত্রিম। কৃত্রিম স্থায়ী স্থির জলাশয় হলো দিঘি, পুকুর, বাঁধ, জলাধার, এগুলো মানুষ খনন করে থাকে, পুকুর খনন করে থাকে, দিঘি খনন করে থাকে এবং এগুলোতে সারা বছর পানি সঞ্চিত থাকে, পানি কখনো শুকিয়ে যায় না, সেজন্য ওগুলোকে কৃত্রিম স্থায়ী স্থির জলাশয় বলা হচ্ছে। যেহেতু কৃত্রিম ভাবে তৈরি হচ্ছে, মানুষ তৈরি করছে, সেজন্য এগুলো কৃত্রিম। আর বিশেষ কিছু আছে, যেমন লবণ হ্রদ, কৃষ্ণসাগর হ্রদের পানি মিঠা পানি, কিন্তু কিছু হ্রদ আছে সেগুলোর পানি লবণাক্ত পানি, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোকে বিশেষ জলাধার বলা হচ্ছে। এগুলোর পানিও স্থির এবং এগুলো সারা বছর ধরে এগুলোতে পানি থাকে। এরপর আমরা অস্থায়ীতে চলে যাব। অস্থায়ীতেও স্থায়ীর মতো 3টি ভাগে ভাগ করা হয়েছে: কৃত্রিম, প্রাকৃতিক, বিশেষ। অস্থায়ী স্থির জলাশয় হলো এগুলোর পানি স্থির, বহমান থাকবে না, পুকুর, ডোবা, নদী, নালার পানি হবে এবং সারা বছর এতে পানি থাকবে না। এটাতে বর্ষা মৌসুমে বা বন্যার সময় হয়তো পানি থাকবে এবং শুষ্ক মৌসুমে দেখা যায় যে এদের পানি শুকিয়ে যায়, তখন আর পানি থাকে না। তাহলে এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক, প্রাকৃতিক ভাবে কি বলা হয়েছে? বিল, ঝিল, মজা, জলা, নিমজ্জিত ভূমি। এগুলোতে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, বর্ষাকালে বন্যা হয়, এগুলোতে এগুলো পানিতে ভর্তি হয়ে যায়, তখন খুব পানি থাকে। আবার যখন শুষ্ক মৌসুম আসে, অর্থাৎ শীতকাল আসে, এগুলোর পানি শুকিয়ে যায়, তখন আর এখানে পানি দেখতে পাওয়া যায় না, যে জন্য এগুলোকে অস্থায়ী বলা হচ্ছে। এরপর আছে কৃত্রিম অস্থায়ী জলাশয়। কৃত্রিম অস্থায়ী খাল, নালা, ডোবা, গর্ত, যেগুলো মানুষ দ্বারা তৈরি হয়ে থাকে, অর্থাৎ মানুষ এগুলো খনন করে থাকে এবং এগুলো ওই রকমই বৃষ্টিপাত, বন্যা যখন থাকে তখন এগুলোতে পানি থাকে এবং শুষ্ক মৌসুমে এগুলোতে পানি থাকে না। যেহেতু মানুষ দ্বারা তৈরি, সেই জন্য এটাকে কৃত্রিম অস্থায়ী স্থির জলাশয় বলা হচ্ছে। আর বিশেষ কিছু আছে, বিশেষ কিছু যেমন প্রস্তর, গর্ত, পাহাড় পর্বতের প্রস্তরের মধ্যে গর্ত থাকে, বা বড় বড় পাথরের মধ্যে গর্ত থাকতে পারে, যেগুলোকে প্রস্তর বলা হয়, সেখানে পানি জমা হয়ে থাকে বা বরফ হয়ে থাকে, পরে গলে সেগুলি পানিতে পরিণত হয়, বরফ গলে, এবং একসময় দেখা যায় যে সবসময় সেখানে থাকে না, কোনো কোনো সময় পানি থাকে বা বরফে পরিণত হয়, কোনো কোনো সময় কিন্তু পানিটা শুকিয়ে যেতে পারে, সেই জন্য এগুলোকে বিশেষ বলা হচ্ছে এবং অস্থায়ী বলা হচ্ছে। বৃক্ষের কোটর, বড় বড় বৃক্ষ, এখানে বৃক্ষের বানানটা প্রিন্টিং মিস্টেক মনে হয়, ভুল আছে, বৃক্ষে আছে, আসলে বৃক্ষ হবে, বড় বড় বৃক্ষ। বড় বড় বৃক্ষের নিচের দিকে যে কাণ্ডটা, মোটা কাণ্ড থাকে এদের, মোটা, এই বৃক্ষের এই কাণ্ডগুলোর মধ্যে কোটরের সৃষ্টি হয়, ফাঁকা স্থানের সৃষ্টি হয়, গর্তের সৃষ্টি হয়, সেই গর্তে বৃষ্টির পানি সঞ্চিত হয় এবং বেশ কিছুদিন সেই পানি থাকে এবং আস্তে আস্তে সেগুলো শুকিয়ে দেয়, যার জন্য অস্থায়ী পানি বলা হচ্ছে। এবং এগুলোকে বিশেষ পানি মজুদ থাকে, বিশেষ বলা হচ্ছে, বিশেষ অস্থায়ী জলাশয় বলা হচ্ছে, জলাধার বলা হচ্ছে। এবং তৃতীয়তে আছে কলসি বৃক্ষপত্র। কলসি বৃক্ষ একটি উদ্ভিদ, এর পাতায় পানি সঞ্চিত থাকে, এটা একটা বিশেষ ধরনের পানি সঞ্চয়ের আধার, কাজেই কলসি বৃক্ষের পত্রের মধ্যে আমরা এইটা দেখতে পাই। কাজেই ক্লাসিফিকেশন অফ ইনল্যান্ড ওয়াটার বা ভূজল সম্পদের শ্রেণী বিভাগটা তোমরা দেখতে পেলে, আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝালাম, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমি এরপরের স্লাইডে চলে যাবো। এরপরের স্লাইডে যেটা আছে লোটিক ওয়াটার বডি। লোটিক ওয়াটার বডি সম্পর্কে একটু আগেই আলোচনা করেছি, যে পানিতে স্রোত আছে, নিয়মিত প্রবাহিত হয়, এই প্রবাহিত পানি বা প্রবাহিত জলাশয়কে আমরা লোটিক ওয়াটার বডি বলবো। বহমান জলাশয়ের মধ্যে নদ নদী এবং মোহনা অন্যতম, এবং এদের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের স্লাইডে আমি দেখেছি। বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ।
প্রথম বৈশিষ্ট্য হলো এই ধরনের জলাশয়ের পানি একই দিকে অবিরত প্রবাহিত হয়। অর্থাৎ নদী যখন পাহাড়ে উঁচু পর্বতে উৎপন্ন হয়, ঝর্ণা হিসেবে পতিত হয় এবং সেই ঝর্ণা নিচের দিকে ধাবমান হয় এবং সেটা কিন্তু একই দিকে ধাবমান হয়, হ্যাঁ, একই দিকে অবিরতভাবে প্রবাহিত হয়। এ ধরনের জলাশয়ে ভূপৃষ্ঠীয় ক্ষয়ীভূত উপাদান স্থানান্তর, পরিবহন, দ্রবীভূত হয়ে থাকে। অর্থাৎ উঁচু পর্বতের থেকে যে এরা পড়ে, প্রবল স্রোত, প্রবল বেগে এরা পতিত হয় এবং সেই পর্বতের শিলা, নুড়ি, পাথর থেকে শুরু করে মাটি ক্ষয় করে এরা প্রবাহিত হতে থাকে। এটাতে বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্রবীভূত থাকে, এগুলি পরিবহন করে নদী নিয়ে আসে এবং মোহনার পর্যন্ত নিয়ে আসে এবং নদীতে তলানি হিসেবে নদীর শেষ দিকে, প্রবাহের শেষ দিকে এগুলো জমা হয়। জানো, কাজেই এই যে বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হয়, দেশ দিয়ে প্রবাহিত হয়, ভূমি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হয়, সেখান থেকে এরা এই সমস্ত জিনিস স্থানান্তর, সব রাসায়নিক জিনিস, তারপরে বিভিন্ন পাথর, নুড়ি, পলি মাটি, পাললিক মাটি ইত্যাদি ক্ষয় সাধন করে এবং ক্ষয় সাধন করে সেগুলোকে স্থানান্তর করে, পরিবহন করে নিয়ে আসে এবং কিছু কিছু এতে দ্রবীভূতও থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, পানির ভৌত রাসায়নিক গুণমান সর্বদা পরিবর্তনশীল। এটা যেহেতু একটা বহমান পানি, এটার উৎপত্তি হয় বেশিরভাগ আমরা নদ নদী দেখি যে নদীর উৎপত্তি হচ্ছে উঁচু পর্বতে এবং প্রথম অবস্থায় এটা ঝর্ণা অবস্থায় থাকে, যে উঁচু পর্বত থেকে যখন পতিত হয় নিচে ভূপৃষ্ঠের দিকে তখন এটাকে আমরা ঝর্ণা বলি। তো এর আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে এটা ঝর্ণা হিসেবে থাকে, তারপর সমতল ভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা প্রবাহিত হয়, বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হয় এবং প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত এটা সাগরে পতিত হয় এবং মোহনা হয়ে সাগরে পতিত হয়। এই যে বিভিন্ন নদীর বিভিন্ন অবস্থা, উৎপত্তির দিকের একটা অবস্থা, বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে অবস্থা এবং শেষে মোহনার অবস্থা এবং সাগরে পতিত হচ্ছে, এই প্রত্যেকটা ধাপের কিন্তু ভৌত রাসায়নিক গুণমান সবসময় একরকম থাকবে না। হ্যাঁ, এক এক দেশের জলবায়ু তো এক এক রকম হয়, কাজেই সেই সব জলবায়ু, সেই সব ভৌত পরিবেশ এর উপরে প্রভাব বিস্তার করবে। এই জন্য নদী বা বহমান পানির জলাশয়ে আমরা কি দেখবো, সবসময় পরিবর্তনশীল দেখবো, সবসময় পরিবর্তন হবে। তারপর আছে হ্রদের তুলনায় নদীর গভীরতা কম এবং পানীয় স্তরের উত্থান পতন বড় পরিসরে অবিরত ঘটে। গভীরতা কম কারণ নদী প্রবাহিত হয়, এটা ঘর্ষণের ফলে, মাটিটা ঘর্ষণের ফলে এটা কিছু ক্ষয় সাধন করে ভূমির এবং প্রবাহিত হয়, কিন্তু হ্রদের মতো অত গভীর হয় না এবং যত এটার স্রোত প্রবাহিত হয়, প্রথম দিকে প্রবল স্রোতস্বিনী থাকে নদী এবং এই স্রোতের প্রভাবে স্রোত যখন প্রবাহিত হয় সমতলের দিকে এই চওড়া হতে থাকে, নদী চওড়া হয় এবং নদী যত চওড়া হবে এবং বড় পরিসর হবে এবং তত এর গভীরতা কম হবে এবং উত্থান পতন হবে। উত্থান পতন মানে নিচের পানিটা উপরে, উপরে পানিটা নিচে বায়ু দ্বারা মিশ্রিত হবে, এই ধরনের উত্থান পতন হবে। তারপর আছে বহমান জলাশয় সর্বদা মিশ্রণ চলতে থাকে। যেহেতু এটা বহমান জলাশয়, অবিরত বায়ু প্রবাহের সাথে পানিটা মিশ্রিত হয়, ঢেউয়ের সৃষ্টি হয়, ঢেউ থাকে এবং সেটার জন্য সর্বদা পানি, বায়ু এগুলো মিশ্রণ চলতে থাকবে। এখানে তাপের স্তরায়ন ঘটে না, যেহেতু খুব গভীর হয় না, যেমন হ্রদে আমরা দেখি উপরে একরকম তাপমাত্রা দেখি, তারপরে আরেক রকম দেখি, একেবারে তলদেশে আরেক ধরনের দেখি, এখানে সেই ধরনের স্তরায়ন হয় না কারণ এটা অত গভীর হয় না, অক্সিজেন ও পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায় না। অক্সিজেন যেহেতু প্রচুর পরিমাণে বায়ু মিশ্রিত হতে পারে এবং অত গভীর হয় না, সেজন্য প্রচুর পরিমাণে বায়ু প্রবাহের সাথে ঢেউয়ের সৃষ্টি হয়, বায়ুটা পানির সাথে মিশ্রিত হয়, সেজন্য অক্সিজেনের ঘাটতি হয় না এবং অক্সিজেনের ঘাটতি হয় না থেকে এখানে নদীর এই অবস্থায় দেখা যায় যে প্রচুর পরিমাণে জীব দেখতে পাওয়া যায়, জীব বাস করতে পারে, উদ্ভিদ এবং প্রাণী বসবাস করতে পারে, এই জন্য পুষ্টি উপাদানেরও কোনো ঘাটতি দেখা যায় না। এখানে অক্সিজেনের উপস্থিতি বেশি এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি কম। অক্সিজেনের উপস্থিতি বেশি কেন এটা আমি আলোচনা করেছি। আর এর আরেকটা উৎস আছে, সেটা হলো যে এখানে যেহেতু প্রচুর পরিমাণে সবুজ উদ্ভিদ থাকে, জলজ উদ্ভিদ থাকে, জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে থাকে, সেই জন্য অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে। বায়ু দ্বারা তো মিশ্রিত হচ্ছে, এই আবার সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সেজন্য পানিতে নদীর এই অবস্থায়
অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং কার্বন ডাই অক্সাইড, যেহেতু কার্বন ডাই অক্সাইডটা জলজ প্রাণীরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণে গ্রহণ করে থাকে। কার্বন ডাই অক্সাইড বিজারণে খাদ্য তৈরিতে কার্বন ডাই অক্সাইডটা ব্যবহৃত হয়, সেই জন্য কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি কম থাকে। বহমান জলাশয়ের গভীরতা উপরিতলের বিস্তৃতির সাথে উৎপাদনশীলতার সম্পর্ক অতি সামান্য, তবে ভৌত রাসায়নিক পরিবেশের সাথে উৎপাদনশীলতার সম্পর্ক দৃশ্যমান। আচ্ছা, এটা যেটা বলা হয়েছে যে বহমান জলাশয় মানে নদী, বুঝতে পারছো, গভীরতা এবং উপরিতলের বিস্তৃতির সাথে উৎপাদনশীলতার সম্পর্ক সামান্য। এটা অগভীর দেখে উপরে এক ধরনের উৎপাদন বেশি হবে বা মাঝে কম হবে বা তার নিচে আরো কম হবে, এই ধরনের কিছু নাই। যার জন্য বলেছে যে উপরিতলের বিস্তৃতির সাথে গভীরতার সাথে উৎপাদনশীলতা কোনো সেরকম পার্থক্য নয়। তবে ভৌত রাসায়নিক পরিবেশ, অর্থাৎ নদীর বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে তাপমাত্রা কেমন, সেখানের আলো কেমন, আলো কতটুকু পানির ভিতরে প্রবেশ করছে, এইগুলির উপর কিন্তু ওই জলাশয়ের নদীর ওই অংশের জীবদের বৃদ্ধি, জীবদের বসবাস বাসযোগ্য কিনা, অনুকূল কিনা, এগুলো নির্ভর করবে। যদি সেই দেশে শীত বেশি থাকে বা বরফাচ্ছাদিত থাকে তাহলে সেখানে তো কম হবে। আবার নাতিশীতোষ্ণ থাকে, তাপমাত্রা যদি অনুকূল থাকে, উদ্ভিদ জন্মানোর, ফাইটোপ্লাঙ্কটন জন্মানোর, সেখানে ফাইটোপ্লাঙ্কটনটা বেশি জন্মাবে। কাজে ভৌত রাসায়নিক পরিবেশ এখানে সরাসরি ভাবে উৎপাদনশীলতার সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জুমে ক্লাস নিচ্ছি। তোমরা জানো যে জুমের টাইম শেষ হয়ে গিয়েছিল, একটু সমস্যা হয়েছিল, আবার নতুন লিঙ্ক পাঠালাম। আশা করি তোমরা সংযুক্ত হতে পেরেছো আমার সাথে। আমরা লটিক ওয়াটার বডির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। আমরা বহমান জলাশয়ের গভীরতা এবং উপরিতলের বিস্তৃতির সাথে উৎপাদনশীলতার সম্পর্ক যে একেবারে কম, এটা আমি আলোচনা করেছি। তবে ভৌত রাসায়নিক পরিবেশের সাথে যে সম্পর্ক আছে সেটাও আমি তোমাদেরকে বলেছি, যে বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এক এক দেশের ভৌত রাসায়নিক পরিবেশ এক এক রকমের হয়ে থাকে এবং এগুলো অবশ্যই উৎপাদনশীলতার সাথে সম্পর্কযুক্ত। উৎপাদন হয় কোথা থেকে? সবুজ উদ্ভিদ থেকে। সবুজ উদ্ভিদ উৎপাদক, এবং এই সবুজ উদ্ভিদ অনুকূল পরিবেশ না হলে এরা খাদ্য তৈরি করতে পারবে না সালোক সংশ্লেষণের মাধ্যমে, এবং উৎপাদনশীলতা হ্রাস বৃদ্ধি ঘটবে। হ্যাঁ, সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে যে অনুকূল পরিবেশ না থাকলে এরা কিন্তু উৎপাদনশীলতা কমে যাবে। আর আবার যদি অনুকূল পরিবেশ থাকে, তাপমাত্রা, আলো, আর্দ্রতা ইত্যাদি যদি অনুকূলে থাকে, তাহলে সবুজ উদ্ভিদ জন্মানোর বা বৃদ্ধির এদের অনুকূল পরিবেশ থাকবে এবং তখন কিন্তু উৎপাদনটা বেশি হবে। আচ্ছা, এরপরে যেটা আছে, পানি নদীর স্রোতের গতি হ্রাসের সাথে সাথে উৎপাদনশীলতার বৃদ্ধি ঘটে। পানি স্রোতের গতি হ্রাস, এই বিষয়টা কি? যখন পর্বতের উঁচু চূড়ায় নদীর সৃষ্টি হয় প্রথম অবস্থায়, সেটাকে আমরা ঝর্ণা বলি। তোমরা একটু আগে আমি বলেছি, তোমরা শুনেছ যে ঝর্ণা বলি। সেই ঝর্ণা অবস্থায় প্রবল স্রোত থাকে, সেই প্রবল স্রোতের মধ্যে কিন্তু সেই পরিবেশটা জীবদের জন্য তেমন একটা অনুকূল হয় না। কিছু শৈবাল থাকে, পাথরের গায়ে লেগে থাকে, এবং কিছু অভিযোজিত বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীও দেখতে পাওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে এটা তেমন উপযোগী হয় না। এবং সেখানে প্রচুর স্রোত থাকে, স্রোতস্বিনী নদী, সেখানে স্রোতস্বিনী হয়। তো এই যে আস্তে আস্তে কিন্তু স্রোতটা কমে আসে, যখন এটা সমতল ভূমিতে প্রবাহিত হয় তখন কিন্তু স্রোতটা কমে আসে। কমে আসলে তখন এর উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কারণ সেই সময়ে সেই পরিবেশটা জীবদের অনুকূলে হয়। হ্যাঁ, জীবদের অনুকূলে থাকে এবং সেখানে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন, জলজ উদ্ভিদ, প্রাণী জন্মানোর, বৃদ্ধি পাওয়ার পরিবেশে থাকে এবং প্রচুর পরিমাণে এরা জন্মে থাকে, এবং প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মানো, ফাইটোপ্লাঙ্কটন থাকা মানে এরা উৎপাদনশীলতা বৃদ্ধি ঘটাবে। যত সবুজ উদ্ভিদ উৎপন্ন হবে, এরা কি করবে? যে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করবে, এবং এর খাদ্য তৈরির হার যত বেশি হবে উৎপাদনশীলতা বেশি হবে। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো যে তাহলে দেখতে পাচ্ছ যে পানি স্রোতের গতি হ্রাসের সাথে সাথে উৎপাদনশীলতার বৃদ্ধি ঘটে থাকে। যত স্রোত যত হ্রাস হবে উৎপাদনশীলতা তত বেশি হবে, সবুজ উদ্ভিদ বা ফাইটোপ্লাঙ্কটন তত বেশি জন্মে থাকে।
আচ্ছা, এরপরে আমি সর্বশেষটা নিয়ে আলোচনা করব যে জলাশয়ের জীব সম্প্রদায়ের জননাংশ সর্বত্র সমানভাবে বিরাজমান থাকে। এই নদীতে এইসব জলাশয়, বহমান জলাশয় সব জায়গাতে এরা এদের জননাংশ সমানভাবে বিরাজমান থাকে, এরা প্রজননে অংশগ্রহণ করতে পারে এবং এই জন্য এদের কোনো অসুবিধা হয় না, জীব সম্প্রদায়ের জন্য কোনো অসুবিধা হয় না। এই লোটিক ওয়াটার বডির প্রধান 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমি লোটিক ওয়াটার বডিজ থেকে একটা লোটিক ওয়াটার বডি সম্পর্কে আলোচনা প্রথমে শুরু করব এবং সেটা হলো নদী। আজকে আমি নদী পর্যন্ত আলোচনা করব। আগামী ক্লাসে আমি লোটিক ওয়াটার বডিজ থেকে মোহনা নিয়ে আলোচনা করব এবং তারপরে লেন্টিক ওয়াটার বডিজে চলে যাব। আমি প্রথমেই বলে নিয়েছি, এখনো বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে কিন্তু পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে রিভারটা আমরা পড়ব। প্রথমেই লোটিক ওয়াটার বডিজ থেকে রিভারের ইকোলজি অফ রিভার এই বিষয়টি আমরা পড়ব। ইকোলজি অফ রিভার হলো নদীর ইকোলজি। হ্যাঁ, নদীর ইকোলজি। নদীর ইকোলজি কি? নদীতে পানি আছে, ভৌত পরিবেশ আছে, রাসায়নিক পরিবেশ, রাসায়নিক পদার্থ থাকে, তলানি আছে, অণুজীব আছে, তারপরে জীব আছে, উদ্ভিদ প্রাণী আছে। তো সব মিলিয়ে এদের মধ্যে যে আন্তঃক্রিয়াদি, এগুলোই হলো নদীর ইকোলজি। তাহলে আগে আমরা দেখি যে নদী কাকে বলে। যে সকল জলাশয়ের পানি সবসময় দ্রুত একদিকে প্রবাহিত হয় তাকে নদী বলে। এর আগেও আমরা একটু আলোচনা করেছি। নদী ধাবমান পানির জলাশয়, সবসময় পানিটা ধাবমান হচ্ছে, একদম উঁচু পর্বতের সৃষ্টি হয়ে, ঝর্ণা হয়ে বিভিন্ন দেশের মধ্য দিয়ে, ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং মধ্য অবস্থায় এর স্রোত থাকে এবং শেষের দিকে স্রোত কমে আসে, মোহনায় এসে স্রোতটা কমে যায় এবং যখন সাগরে পতিত হয় তখন আরো কমে যেতে থাকে। আচ্ছা, এরপরে যেটা তাহলে নদী হলো ধাবমান পানির জলাশয় এবং নদীর ধাবমান পানির পরিবেশে যে সকল অজৈব বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকট, অর্থাৎ এগুলো হলো সব সময় খুব প্রকট ভাবে দেখা যায়, প্রকট ভাবে এগুলো থাকে, সেগুলোর কয়েকটি আলোচনা করছি। প্রথমে আছে স্রোত। স্রোতের কথা একটু আগেই বলেছি যে যখন নদীর উৎপত্তি থাকে সেই সময় প্রচুর স্রোত থাকে এবং এই স্রোতের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে জীবের উপস্থিতি কম দেখতে পাওয়া যায়। কিছু শৈবাল পাথর কাতরে লেগে থাকে, আটকে থাকে, কিছু শৈবাল আমরা এই ধরনের দেখতে পাই এবং খাদ্য গ্রুপে যে পানিগুলো দেখা যায় এরা সরু লম্বা দেহ বিশিষ্ট হয় এবং পরিবর্তিত উপাঙ্গ এবং চোষকযুক্ত হয়ে থাকে, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, আগেই বলেছি। নদীর পানি যদি নদীর উপকূলের সমান্তরাল রেখায় প্রবাহিত হয় তখন একে সমতলীয় স্রোত বলে। নদীর খাত মসৃণ হয় না এবং এইখানে সাধারণত সমতলীয় স্রোত খুব একটা দেখতে পাওয়া যায় না এবং নদীতে পানি ঘুরতে ঘুরতে এই জন্য প্রবাহিত হয় এবং স্রোত যখন বিভিন্ন দ্বারা বাধাগ্রস্ত হয় তখন কিন্তু নদী দিক পরিবর্তন করে, স্রোতটা দিক পরিবর্তন করে চলে। আচ্ছা, স্রোতের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অক্সিজেন। নদীর ধাবমান পানির পরিবেশের সাথে অক্সিজেন খুবই উল্লেখযোগ্য। পানিতে দ্রবীভূত অক্সিজেনের ভূমিকা অপরিসীম এবং এখানে দুইভাবে নদীতে প্রচুর পরিমাণে অক্সিজেন মিশ্রিত হতে পারে। একটা আমি বলেছি যে বায়ু প্রবাহের দ্বারা ঢেউ সৃষ্টি হয়, বায়ু প্রবাহিত হয়ে ঢেউ সৃষ্টি হয়, এবং আরেকটি হলো যে নদীতে যে সবুজ উদ্ভিদ থাকে, ফাইটোপ্লাঙ্কটন থাকে, এগুলো সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে থাকে। কাজেই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন, নদীর পানিতে অক্সিজেন থাকে এবং নদীর পানিতে অক্সিজেনের উৎসগুলো আসলে তিনটি। প্রথমে বলেছি যে ভূপৃষ্ঠের বায়ুমণ্ডল হতে অক্সিজেন মিশ্রিত হয় এবং ক্লোরোফিল যুক্ত যে উদ্ভিদ বলেছি যেগুলো সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে, এবং আরেকটা হলো নদীর স্রোতের জন্য পানি সবসময় আলোড়িত হয় এবং পানি এভাবে মিশ্রিত হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব নদীর পানিতে মাটি ও পানির সম্পর্ক। নদীতে ধাবমান পানিতে যেহেতু স্রোতের বেগ সর্বত্র এক প্রকার নয়, কখনো মানে যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে বেশি, মধ্য অবস্থায় কম এবং শেষে সমুদ্রে পরিত্যক্ত হচ্ছে সেখানে স্রোত একেবারেই কম থাকে। তাই মাটির সাথে পানি সম্পর্ক কোথাও জীবদের বসবাসের উপযোগী, আবার অনুকূল, আবার কোথাও অনুকূল না।
হ্যাঁ, যেমন উৎপত্তির দিকে প্রবল স্রোত থাকে সেখানে কিন্তু অনুকূল না। আবার কি হয় যে এরা বিভিন্ন এই যে পাথর ক্ষয় করে, ভূপৃষ্ঠ ক্ষয় করে বহন করে নিয়ে আসে, বিভিন্ন জিনিসপত্র, ভৌত রাসায়নিক বস্তু বহন করে নিয়ে আসে, মাটি ক্ষয় করে মাটি বহন করে নিয়ে আসে। কাজেই এগুলো নিয়ে আসে এবং এগুলো নিয়ে আসার জন্য নদীর শেষ অবস্থায় মোহনার আগে বা মোহনার পরে পলি জমে ভরাট হয়ে যেতে পারে, কোনো কোনো অংশ ভরাট হয়ে যায়, ভরাট হয়ে হ্রদের মতো অবস্থা সৃষ্টি হয়, গভীরতা কমে যায়, নদীর আরো গভীরতা কমে যায় এবং সেখানে গভীরতা কমে যায় এবং এখানে যেটা হয় যে নদীর পানির বহন ক্ষমতাও কমে যায় এবং নদী ভরাট হয়ে যায়। হ্যাঁ, ভরাট অনেক সময় ভরাট হয়ে যায়, হ্রদের মতো অবস্থা সৃষ্টি হয় এবং নদী পাড়ের ভাঙন বাড়তে থাকে। একদিকে নদী পাড় ভেঙে যায়, ভেঙেও এর গভীরতা কমতে থাকে। কাজে নদীর সাথে মাটি এবং পানি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন না, রাসায়নিক ও ভৌত স্তর। রাসায়নিক ও ভৌত স্তর বলতে নদীতে পানিতে রাসায়নিক ও ভৌত স্তর সৃষ্টি হয় না সেরকম। নদীর কোনো স্থানে সাধারণ স্রোত নিরবিচ্ছিন্ন হতে পারে এবং বিচ্ছিন্ন হয়ে যায় এবং হ্রদের মতো আচরণ করে থাকে। আমি বলেছি ইকোলজির দিক থেকে নদীতে নাইট্রেট বা নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে রাসায়নিক পদার্থের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এগুলো আমরা নদীর পানিতে দেখতে পাই বা যে কোনো পানিতে আমরা এগুলো পরিমাপ করে থাকি। এগুলো পানির পুষ্টি উপাদান নির্দেশ করে থাকে। কাজে নাইট্রোজেনের পরিমাণ নাইট্রেট বা নাইট্রোজেন হিসেবে পাওয়া যায় এবং ছোটখাটো নদীর গতিপথে নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো নদীতে বিভিন্ন পানির সাথে আসলে নদীর পানিতে এসে মিশে। এটা দেখা যায় যে নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মাটির উপর নির্ভরশীল এবং নদীর নাইট্রোজেন ঘটিত যৌগ পদার্থের প্রধান উৎস আসলে কৃষিক্ষেত্র এবং সুয়েজ। এই কৃষিক্ষেত্র এবং সুয়েজের পানিটা বৃষ্টির পানি দ্বারা হোক বা বন্যার পানি দ্বারা হোক পরিবাহিত হয়ে নদীতে এসে পড়ে এবং নদীর নাইট্রোজেনের উৎসটা হলো এই কৃষিক্ষেত্রের থেকে এবং সুয়েজ হতে। আচ্ছা, এরপরে যেটা আছে নদীর পানির ঘোলাত্ম। ঘোলাত্ম হলো নদী বছরের বেশিরভাগ সময়ে নদীর পানি প্রবাহিত হয় এবং নদীর প্রবাহের শেষের দিকে প্রচুর পরিমাণে পলি এবং অন্যান্য পানি জমা, রাসায়নিক এবং ভৌতিক পদার্থগুলো জমা হয় নদীর পানি ঘোলা হয়ে যায়, ঘোলাতে সৃষ্টি হয়। এই ঘোলাত্ম হওয়ার কারণে পানির তাপমাত্রা বৃদ্ধি হয় এবং অনেক সময় ঘোলাত্ম অনেক বেশি হলে সূর্যালোক প্রবেশ করতে পারে না। সূর্যালোক প্রবেশ করতে না পারলে কিন্তু সেই পানিতে উদ্ভিদ এবং প্রাণীর পরিমাণ কমে যাবে, উদ্ভিদের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, ঘোলাতে সৃষ্টি হবে এবং এই ঘোলাতের কারণে দেখা যায় যে বিভিন্ন ধরনের রঙের সৃষ্টি হয়ে থাকে, সাদা, লাল, বাদামি, সবুজ হতে পারে। এবং দেখা গিয়েছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের পদ্মা, পশ্চিমবঙ্গের গঙ্গায়ও ঘোলাত্ম হয়ে থাকে এবং এদের ঘোলাত্বের কারণে রাসায়নিক পদার্থের প্রকৃতির কারণে এদের রঙের পরিবর্তন হয়ে থাকে, যেটা আগেও বলেছি। এবং সূর্যালোক প্রবেশ না করতে পারলে তো ফাইটোপ্লাঙ্কটন বলো বা সবুজ উদ্ভিদ বলো, এরা এদের বসবাসের উপযোগী থাকবে না এবং সালোক সংশ্লেষণও দেখা যাবে যে এরা ঠিক মতো করতে পারছে না এবং উৎপাদনও কিন্তু কমে যেতে পারে। কাজে পানির ঘোলাত্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে। এরপর আমরা নদীতে ফসফরাস দেখব। নদীতে ফসফরাসের উৎস আসলে ওই যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়ে থাকে। এটাও ওই যে বৃষ্টির পানি, বন্যার পানি দ্বারা পরিবাহিত হয়ে আসে এবং নদীতে জলজ যান ইত্যাদি প্রবাহিত হয়, সেগুলো থেকেও নদীতে ফেলা হয় এবং বিশেষ করে কোনো নদীতে একেবারে ফসফরাসের পরিমাণ কমে যায় না, কখনো একটু কম থাকে কিন্তু কখনো একেবারে কমে যায় না। আমরা জানি যে জীবন ধারণের অনুপযুক্ত এই জন্য নদীর পানি কখনো হয় না। আমরা জানি যে পানিতে যদি ফসফরাস না থাকে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ফসফরাস না থাকলে কিন্তু ফাইটোপ্লাঙ্কটন গুলো জন্ম বা বৃদ্ধি সম্ভব হয় না, জন্মে না এবং এদের বৃদ্ধি সম্ভব হয় না। কাজে ফাইটোপ্লাঙ্কটন জন্মানোর জন্য, এদের বৃদ্ধি লাভের জন্য কিন্তু ফসফরাসের অনেক ভূমিকা। তাই ফসফরাস কিন্তু তাইলে এই যে পানির উৎপাদনের একটা সীমা নির্ধারক হিসেবে কাজ করে। অর্থাৎ বেশি পরিমাণে থাকলে এটা থাকেও না, আবার নদীতে একেবারে কমেও যায় না, আবার ফসফরাস না থাকলে ফাইটোপ্লাঙ্কটনও হয় না। কাজে এটা একটা সীমা নির্ধারক হিসেবে কাজ করে থাকে। এরপর আমরা যেটা দেখব, নদীর পানিতে ক্যালসিয়াম।
নদীর পানিতে ক্যালসিয়ামের প্রধান উৎস হলো যে বহমান পানি বহন করে আগ্নেয় শিলার উপর দিয়ে যদি পানি পরিবাহিত হয়ে আসে সেখানে ক্যালসিয়াম বেশি থাকে না। পাললিক শিলার উপর দিয়ে যদি পাললিক শিলা অঞ্চলের উপর দিয়ে যদি পানিটা প্রবাহিত হয়ে আসে তাহলে প্রচুর পরিমাণে এরা ক্যালসিয়াম বহন করে নিয়ে আসে। নদীর পানিতে ক্যালসিয়াম দেখা যায় এবং এই ক্যালসিয়াম আমরা পিএইচ মেপে ক্যালসিয়ামের পানিটা দেখতে পারি, ক্যালসিয়ামের পরিমাপটা জানতে পারি। নদীর পানির পিএইচ সাধারণত অ্যাসিড হয় এবং সেই পানিতে ক্যালসিয়াম প্রায় থাকে না বললেই চলে। হ্যাঁ, যখন তাছাড়া আগ্নেয় শিলার উপর দিয়ে পরিবাহিত হয়ে আসলেও থাকবে না, পিএইচ দ্বারাই আমরা ওইটা বুঝতে পারি। কেবলমাত্র পাললিক শিলা অঞ্চলের, এর আগেও বললাম, পাললিক শিলা অঞ্চল দিয়ে পরিবাহিত হলেই কেবলমাত্র আমরা এখানে দেখতে পাবো, যে ক্যালসিয়াম দেখতে পাবো। কাজে এই হলো মোটামুটি নদীর পানিতে ক্যালসিয়াম আলোচনার মাধ্যমে আমি ইকোলজি অফ রিভার আলোচনা করলাম। এরপরে নদীর বাস্তুগত অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমি নদীর বাস্তুগত অঞ্চল দেখেছি। নদীর বাস্তুগত অঞ্চলের শ্রেণী বিভাগ তোমরা দেখতে পাচ্ছ। জীবগোষ্ঠীর বৈচিত্র্যের ভিত্তিতে নদীর বাস্তুগত অঞ্চল, হ্যাঁ, এবং নদী প্রবাহের ভিন্নতা, তলদেশীয় ভিন্নতা, এগুলোর কারণে নদীর বাস্তুগত অঞ্চলের শ্রেণী বিভাগ করা হয়ে থাকে এবং প্রধানত এটাকে তোমরা দেখতে পাচ্ছ যে 3টি ভাগে ভাগ করা হয়েছে: ক্রেনাল অঞ্চল, রিথাল অঞ্চল, পোটামাল অঞ্চল। ক্রেনাল অঞ্চল হলো উচ্চ পর্বতের জলাধার থেকে উৎপন্ন প্রপাত, যার ছোট বড় ঝর্ণা যেগুলো আমরা বলে থাকি, এগুলো পানি খরস্রোত থাকে এবং ঠান্ডা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। এদের পানি তাপমাত্রাটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে এবং খুবই ঠান্ডা থাকে। রিথার অঞ্চল উচ্চভূমিতে ছোট ছোট ঝর্ণা সমূহ মিলে স্রোতস্বিনী বহমান নদীর এই অংশটিকে আমরা উচ্চভূমিতে উৎপন্ন এই অংশটিকে আমরা রিথার অঞ্চল বলবো। রিথার অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং এখানে বলেছি যে রোহিত ধরনের মাছ দেখতে পাওয়া যায় এবং এটাকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে: এপিরিথাল, মেটারিথাল, হাইপোরিথাল অঞ্চল। এবং এরপর আমরা পোটামাল অঞ্চল নিয়ে আলোচনা করব। পোটামাল অঞ্চলটা নিম্নভূমিতে প্রবাহিত নদীর নাব্য অঞ্চল এবং এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বে তাপমাত্রা থাকবে। আমরা রিথাল অঞ্চলে দেখেছি যে সর্বোচ্চ 20 ডিগ্রি সেন্টিগ্রেড হবে আর পোটামাল অঞ্চলে 20 ডিগ্রির ঊর্ধ্বে থাকবে তাপমাত্রা। হ্যাঁ, ঊর্ধ্বে থাকবে এবং এটাকেও 3টি ভাগে ভাগ করা হচ্ছে: এপিপোটামাল, মেটাপোটামাল এবং হাইপোপোটামাল। সাধারণত নিম্নভূমিতে যে নাব্য অঞ্চল, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একদম মোহনার কাছাকাছি অঞ্চলটা হবে হাইপোপোটামাল, মাঝামাঝি অঞ্চলটা হবে মেটাপোটামাল, এরকম। তো তোমরা নদীর বাস্তুগত অবস্থান দেখলে এবং এগুলোতে আমরা রিথাল অঞ্চলে রোহিত ধরনের মাছ দেখতে পাওয়া যায় বলেছি এবং মোহনার কাছাকাছি থাকে হলো পোটামাল অঞ্চলে এবং এখানে জীব বৈচিত্র্যে পরিপূর্ণ থাকে। মধ্যভাগের ব্রিম এলাকা বলা হয় পোটামাল অঞ্চলকে। আর হাইপোপোটামাল বলেছি যে এটা একদম মোহনার কাছাকাছি থাকে এবং খুবই মাছ দ্বারা সমৃদ্ধ থাকে, মাছে পরিপূর্ণ থাকে এই অঞ্চলটা। আচ্ছা, নদীর বাস্তুগত অঞ্চলের মাধ্যমে আমরা নদী নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এখন আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি নদীর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। নদীর সাধারণ বৈশিষ্ট্য আর বহমান পানির যে আমরা বৈশিষ্ট্য বলেছি প্রায় একই রকম হবে, একেবারেই একই রকম, যেহেতু নদী বহমান পানির অংশ, বহমান পানির একটি উদাহরণ, সেই জন্য একই রকমের হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে নদীর পানিতে সারা বছর একই দিকে প্রবাহিত হবে। নদীর পানির পরিমাণ, প্রবাহের হার, খাতের আয়তন, পাড়ের ভাঙন সারা বছর সমান থাকে না, এটা তো জানোই। যে যখন বর্ষাকাল হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, পানির স্রোত প্রবল বেগে প্রবাহিত হয়, তখন পাড় ভাঙে এবং নদীর তলদেশ এবং উপকূল ক্ষণস্থায়ী থাকে। নদীর পানির সংমিশ্রণ ঘন ঘন হয়ে থাকে। পানিতে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। বলেছি কি জন্য বেশি থাকে। নদীর পানি ঘোলা হয়, বিশেষ করে বছরের একটা সময় ঘোলা থাকে, ওই যে প্রচুর পরিমাণে রাসায়নিক ভৌত বস্তু এরা পরিবহন করে নিয়ে আসে, এই জন্য ঘোলা হয় বলেছি। নদীর শেষের দিকে, শেষ অবস্থায়, শেষ প্রান্তে নদীর পানি ওই অঞ্চলের রাসায়নিক দ্রব্যের বিনিময় ঘন ঘন হয়, এগুলো আলোচনা করা হয়েছে। এবং নদী তার উৎপত্তিস্থল থেকে সমুদ্র পর্যন্ত বিভিন্ন জলবায়ুর মধ্যে দিয়ে যায়, এটা আলোচনা করেছি। যে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে, ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে সুদীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিয়ে নদী অবশেষে সমুদ্রে পতিত হয়, সমুদ্রে গিয়ে মিলিত হয় মোহনার মাধ্যমে। তো
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা নদীর বৈশিষ্ট্য সমূহ ভালোভাবে বুঝতে পেরেছো। রেফারেন্স বই গত ক্লাসে বলেছি, আজকেও তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করতে চাও, প্রশ্ন করতে পারো, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, 1-2 মিনিট আমি তোমাদের প্রশ্ন নিতে পারবো। যদি প্রশ্ন করতে চাও তোমরা মাইক্রোফোনটা অন করো এবং ভিডিওটা অন করো, অন করে আমাকে প্রশ্ন করতে পারো, বা আজকের পড়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেই মতামতটাও আমাকে এখানে জানাতে পারবে। কে আছো? যারা আছো একটু মাইক্রোফোনটা অন করো। কেউ কি কথা বলবে আমার সাথে? মাইক্রোফোন অন করো, শুনতে পাচ্ছো? আচ্ছা, আমার মনে হয় তোমরা আজকে হয়তো কেউ প্রশ্ন সেরকম করবে না, বা হয়তো বুঝতে পেরেছো, বা হয়তো কানেকশন পাচ্ছ না, কোনো সমস্যা হতে পারে। যাই হোক, আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।